Dear learners, welcome you all to the live class with me, Faisal Ahmed, faculty member, Department of English, World University of Bangladesh. So this is the live class in week 6, and a nice evening to all of you. So let's begin today's class. So how many of you? Just let's check. Around 10 out of 29, probably 29 students in 2 batches, 40 and 37 C. So you're combinedly doing this course 20th Century English Literature 1 ENG 417 with me in this semester fall 2021. So our planned lesson this evening is Sailing to Byzantium, a poem written by William Butler Yeats. Let's share the slide. Let me share the slides with you, okay, so that you can see the same thing as I'm discussing with you. So sailing to Byzantium, okay. So usually I take live classes at the end of the week so that we can bridge the gap between your understanding and my lecture discussion, okay. If any gap found, then we will try to fill that up through the live classes. That's why we meet live classes every week at the same time. So week 6 has just finished, okay, and now probably week 7 is going to be started soon. So I think most of you studied the lecture materials uploaded in e-learning regarding this poem, Sailing to Byzantium. Okay, so you can share with me about your understanding of the poem and how far have you comprehended this, okay, before I start my discussion this evening. আমি তোমাদের কাছ থেকে দু একজনের কাছ থেকে শুনতে চাই তোমরা পুরো উইকে কি স্টাডি করেছো এবং কতটুখানি আন্ডারস্ট্যান্ড করতে পেরেছো। ওকে, তো সেখানে যে গ্যাপ গুলো আমরা পাবো সেই গ্যাপটা ফিল আপ করবে লাইভ ক্লাসের মাধ্যমে, যেহেতু লাইভ ক্লাসটা আমি উইকের শেষে নিয়ে থাকি, রাইট? So now please I request you, okay, to share your understanding with me now. তোমরা যে কোনো একজন শুরু করতে পারো, আমি স্পেসিফিক্যালি কাউকে আস্ক করছি না, বা যে কেউ একজন যারা স্টাডি করেছে, আমি আশা করছি সবাই স্টাডি করেছে, বিশেষ করে যারা লাইভ ক্লাসে এখন আছে। সো আর তোমাদের আমি রিকোয়েস্ট করবো যে নেক্সট উইক থেকে তোমরা লাইভ ক্লাসে তোমাদের একটা ওয়েবক্যাম ম্যানেজ করবা অথবা স্মার্টফোন থেকে জয়েন করবা, যাতে করে আমি তোমাদেরকে দেখতে পাই, তোমরা আমাকে দেখতে পাওয়া এবং পাচ্ছ এখন, ওকে ওকে। সো তোমাদের যে কেউ একজন দেখি বলো লেকচার ম্যাটেরিয়ালগুলো স্টাডি করে কতখানি আন্ডারস্ট্যান্ড করতে পেরেছো এই কবিতাটা সম্পর্কে। তোমরা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আপনি মানে এই উইকের পয়েন্টটার কথা জিজ্ঞেস করছেন নাকি মানে পুরো এই পর্যন্ত যতগুলা পড়েছি আমরা WBEX এর? সবগুলো না, শুধু এই যে আজকে এই উইকে আমি এখন যেটা পড়াবো আর কি, লাইভ ক্লাসে আলোচনা করবো তোমাদের সাথে, সেলিং টু বাইজান্টিয়াম, এই কবিতাটা তোমরা এই উইকে পড়েছো তাই না? যে লেকচার মেটেরিয়ালগুলো আপলোড দিয়েছি সেগুলো পড়েছো, তো সেগুলো কতখানি তোমরা বুঝেছো সেটা একটু আমার সাথে শেয়ার করলে ভালো হয়।
স্যার এই মানে এই ফর্মটা বেসিক্যালি হচ্ছে যে স্যার মানে আমি যতটুকু বুঝলাম আর কি যে খাদিজা হচ্ছে বলছো মানে না? যিনি লিখেছেন স্পিকার জি খাদিজা নো বলছো? স্যার আমি খাদিজা আচ্ছা, তোমরা কোনো যিনি কিছু বলার স্পিকার আগে উনি হচ্ছে অবশ্যই আর কি তোমাদের নাম বলে নিবা, তারপর পড়া স্টার্ট করবো। ওকে ওকে স্যার ওকে, স্টার্ট। স্যার আমি খাদিজা ফ্রম ব্যাচ 40 স্যার এই পোয়েমের মধ্যে কবি হচ্ছে দেশ ছেড়ে চলে যাচ্ছিলেন তো উনি অ্যাকচুয়ালি অনেক মানে ও মানে বৃদ্ধ বয়সে উনি হচ্ছে দেশ ছেড়ে চলে যাচ্ছেন উনি ফিল করছেন যে যে দেশ ছেড়ে উনি চলে যাচ্ছেন এটা বৃদ্ধদের জন্য না বাট উনি এখানে কিছু লাইক যখন উনি ইয়াং ছিলেন তখন ওই দেশের যে যেসব সিনারি গুলা ছিল লাইক পাখিরা গান গায় দেন মাছেরা সাঁতার কাটে প্লাস আরো মানে সামারি সিজনাল যে জিনিসগুলো ছিল ওগুলো আর কি উনি পোয়েমের মধ্যে আর কি তুলে ধরছেন যে উনি দেশ ছেড়ে চলে যাওয়ার আগে উনি ওনার যে আগের স্মৃতিগুলো ওগুলো আর কি উনি মনে করছিলেন আচ্ছা, আর এনিথিং এলস that you can grasp from the poem? আন্ডারস্ট্যান্ডিং এ গ্যাপ আছে কিন্তু সেটা আমি পরে আলোচনা করবো, এখন জাস্ট আমাদের আন্ডারস্ট্যান্ডিং আমি শুনছি আর কি। জাস্ট লিসেন টু ইট। খাদিজা, জি তো স্যার তোমার আলোচনা শেষ? জি স্যার মানে আমি যতটুকু বুঝলাম আর কি ওকে, নেক্সট। আর কে বলবে? নাম বলে তারপর স্টার্ট করো। স্যার আরেকটা কথা বলার ছিল শিওর। স্যার ওই যে আমাদের সাথে যে আরেকটা ব্যাচ ছিল না 37C হুম ওদের এই সেম মানে 7টায় ওদের আরেকটা ক্লাস সো দ্যাটস ওরা জয়েন করতে পারছে না ওদের সিআর আর কি আমাকে ইনফর্ম করলো আর কি জয়েন করতে পারছি ওরা না আরেকটা কেন? ক্লাসে স্যার ওরা আরেকটা ক্লাসে স্যার ওদের আরেকটা ক্লাস হচ্ছে আই থিঙ্ক ওটা 6:30টায় শুরু হয়েছে এরকম টাইপে এরকম টাইমে দ্যাটস ওয়াই ও আচ্ছা আচ্ছা, ওকে, সেজন্য কেউ নাই। আচ্ছা, অসুবিধা নেই, ওরা হয়তো ওটা শেষ করবে আমাদের এখানে জয়েন করবে। আর মিসিং হলে সমস্যা নেই, এখানে বিশেষ কারণ যেহেতু আছে, তো রেকর্ডিংটা দেখতে পাবে। ওকে, ক্যারি অন। তারপর নেক্সট। স্যার আমি রুমকি আক্তার লিজা ফ্রম 40 ব্যাচ রুমকি আক্তার লিজা, হ্যাঁ বলো। আমি স্যার, মানে এই কবির এই পর্যন্ত আমরা যতগুলা কবিতা পড়েছি এই কবিতাতে একটু ট্রিকি লেগেছে আমার কাছে। হ্যাঁ, এই কবিতাটা একটু ট্রিকি লেগেছে আমার কাছে। ট্রিকি? মানে আমি একবার পড়াতে খুব একটা বুঝতে পারিনি, এটা আমার আচ্ছা বেশ আচ্ছা, কয়েকবারই পড়তে হয়েছে, মানে ডিফিকাল্ট তারপর মনে আমি হয়েছে তাই খুব তো? একটা বেশি ক্লিয়ার না। জি ওকে, স্যার। একেবারেই সামান্য কিছু যদি আইডিয়া করে থাকো সেটাও শেয়ার করতে পারো, কোনো অনুমান পরে যদি কিছুটা অনুমান করে থাকো। কারণ আমি তো ওই যে কিছু কবি লেকচার কবি ম্যাটেরিয়ালস দিয়েছি তাই না, তারপর জি বিভিন্ন স্যার, জি স্যার। ওয়েবসাইটের যে সামারি অ্যানালাইসিস এগুলো শেয়ার করছে, ওগুলো দেখে স্টাডি করলে তো কিছুটা বোঝা কথা আর কি। কবি এই কবিতায় তার নিজের কিছু ইচ্ছা বর্ণনা করেছেন, যেমন তার দেহ থেকে আত্মা বের হয়ে গেলে যেমন ফিরে আসতে চায় না। আচ্ছা। আর ওকে, আর কিছু বলতে চাও? এতটুকুই? কি আফটার লিজা? ওকে, তারপর আর কেউ আছো নেক্সট? আর কেউ? So nobody else. আচ্ছা, তার মানে তোমরা, আমি যতটুকু বুঝলাম, তোমরা ভালো করে পড়ো না, ভালো করে স্টাডি করো না। হ্যাঁ,
তারপরে স্টাডি করলে ওখানে এভরিথিং ক্লিয়ারলি ডিটেলস আমি যেগুলো শেয়ার করেছি দেওয়া আছে। সরি তারপর স্যার, আমার নেটে প্রবলেম দিয়েছিল। ওকে ওকে ওকে, হ্যাঁ বলো। কবিতায় আর কি কবি মনে করেন বাইজেন্টিয়াম যেই জায়গাটা, তিনি সেখানে হতাশা হয়ে চলে এসেছে। আচ্ছা, বাইজেন্টিয়াম জায়গাটাকে আইডেন্টিফাই করতে পেরেছে কেউ? জায়গাটা কোথায় বা আসলে এই জায়গাটা কোথায়, কাল্পনিক কোনো দেশ নাকি বাস্তবে আছে? কবি কিভাবে গিয়েছেন, সত্যিকার অর্থে গিয়েছেন না তার কল্পনায় গিয়েছেন, নাকি যেতে চান এমন একটা উইশ করেছেন কবিতা? সেটা রূপক অর্থে। রূপক অর্থে, ভেরি গুড। তার মানে তার কল্পনায়, তাই না? উনি উইশ করেছেন। ওকে, দ্যাটস ফাইন। তাহলে আর কেউ কিছু বলছো না, না? ওকে, তাহলে আমি আবার আলোচনা শুরু করে দিই, তোমরা খেয়াল করে শোনো। ওকে, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং কি গ্যাপ আছে সেটা বুঝতে পারবে, হ্যাঁ? আর ভালো করে পড়ো না, আমার যতটুকু ধারণা তোমরা ঠিক মতো পড়ো না আর কি, যেগুলো আমি আপলোড দিই সেগুলো ঠিক মতো পড়ো না। হ্যাঁ, তো ঠিক আছে। তো এখানে আমরা কবিতার ব্যাকগ্রাউন্ড, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জানবো, বাইজেন্টিয়াম সম্পর্কে জানবো। সেল মানে হচ্ছে জাহাজে করে যাওয়াকে সেল বলা হয়, হ্যাঁ। ড্রাইভ মানে হচ্ছে গাড়িতে ড্রাইভ করে যাওয়া, সেল হচ্ছে জাহাজ চালিয়ে যাওয়া। ওকে, আর নৌকা যাওয়া হচ্ছে, নৌকাটা রোয়িং বলে, যদিও যেটা নৌকার ক্ষেত্রে সেল বলা যায়। সেল সাধারণত জাহাজের ক্ষেত্রে হয়, হ্যাঁ। কবিতার ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে পোয়েম রিসাইটেশন, text analysis and brief synopsis, formal style and structure of the poem, and critical commentary and critics on the poem. So, say introduction. So, এই কবিতাটা WBS লিখেছে 1927 সালে, যখন তার বয়স 60 to 65। এটাকে বলে আর্লি 60s, হ্যাঁ। আর লেটার 60s হচ্ছে 65 to 70। তার মানে যে 60-এর দশক, 60 থেকে 70 বছর এই সময়ের ভিতরে, অর্থাৎ তার বার্ধক্যের সময়। এই কবিতার প্রথম একটা লাইন আছে, হ্যাঁ, নো কান্ট্রি ফর ওল্ড ম্যান। এই নামে একটা নোবেল উপন্যাসে লেখা হয়েছে তারই কবিতার এই লাইনের রেফারেন্সে, এবং এটার উপর একটা মুভিও নির্মিত হয়েছে, তোমরা দেখেছো কিনা আমি জানি না। ওয়েস্টার্ন আমেরিকান একটা মুভি নির্মিত হয়েছে এই নোবেল থেকে অবলম্বন করে, নো কান্ট্রি ফর ওল্ড ম্যান। ওকে, বৃদ্ধ লোকের কোনো ভ্যালু নেই পৃথিবীতে, দাম নেই। মানুষ যখন একটা সার্টেন স্টেজে যৌবন হারিয়ে ফেলে এবং বার্ধক্যে চলে যায়, তখন তার আর মূল্য থাকে না। ওই ধরনের বিষয়টা এখানে বোঝানো হয়েছে, নো কান্ট্রি ফর ওল্ড ম্যান। এবং সেই ধরনের একটা রিগ্রেট এবং একটা মিস্টিক্যাল উইশ বা সুপার ন্যাচারাল যে একটা উইশ বা একটা এসকেপিজম থিওরি এখানে আনা হয়েছে। অর্থাৎ পৃথিবীর যে যে একটা রীতিনীতি সিস্টেম, এখানে শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, এখানে পেইন এন্ড সাফারিং উইথ জয় এন্ড এক্সটাসি, অর্থাৎ মানুষের আনন্দের সাথে যে কষ্ট, সাফারিং, তারপর মানুষের যেই একটা সময় শক্তি ড্রেইন হয়ে যায়। তো ওই বিষয়গুলো, খারাপ বিষয়গুলো মানুষ নিতে চায় না, যেগুলো কষ্টের। ভালোগুলো মানুষ রাখতে চায়, এবং মানুষ ভালোগুলোকে চিরন্তন, চিরঞ্জীব বা চিরস্থায়ী করতে চায়। এই ধরনের একটা উইশ থাকে মানুষের মধ্যে, হ্যাঁ। সে উইশটার কারণে মানুষ যে রিলিজিয়াস স্পিরিচুয়ালিটি বা স্পিরিচুয়াল সেলিব্রেশনের দিকে ধাবিত হয়, ধর্মকে অবলম্বন করে। ওকে, এবং মৃত্যুর পরে একটা স্থায়ী জীবন, এই ধরনের একটা বিশ্বাস বা কল্পনা করে। ওকে, সো
This poem fits nicely with the literary movement in which it was written, modernism. সেই কবিতাটা আধুনিকতাবাদের লেখার একটা কবিতা। তো একটা সময় বৃদ্ধ লোকেদেরও ভ্যালু ছিল, বৃদ্ধ লোকেদের ভ্যালু নাই, সেটা হচ্ছে মডার্ন এই রাতেই বেশি হয় হচ্ছে আর কি। অর্থাৎ যৌবনে মানুষের এনার্জি থাকে, ফোর্স থাকে, আর বার্ধক্যে মানুষের থাকে হচ্ছে কি উইজডম এন্ড এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা, তার সারা লাইফের অভিজ্ঞতা এবং তার বিজ্ঞতা বা জ্ঞান, যেটা সে অন্যের সাথে শেয়ার করতে পারে, যারা তার ওকে মানে তার জুনিয়র যারা আছে তাদের সাথে, ইয়াং জেনারেশন যারা আছে। So modernists often rebelled against tradition and celebrated self-discovery, which this poem does. So আধুনিকতাবাদ এবং আধুনিকতাবাদীরা সাধারণত ট্রেডিশন অর্থাৎ ঐতিহ্যবাহী যে ধ্যান ধারণাগুলো ধর্মীয় কিংবা অন্যান্য কালচারাল, সেগুলো বিরুদ্ধে চলে যায়, মানে বিদ্রোহ করে, রিবেলড এগেইনস্ট ট্রেডিশন, এবং তারা সেলিব্রেট উদযাপন করে বা তারা গ্রহণ করে সেলফ ডিসকভারি, মানে নিজেকে আবিষ্কার করার একটা পন্থা অবলম্বন করে। ঠিক যেমনটি সক্রেটিস করেছিল। সক্রেটিস তার সময়কার সমস্ত কালচারাল সিস্টেম, সমস্ত রিলিজিয়াস ডক্ট্রিন সবকিছুকে উপেক্ষা করেছিল এবং সে প্রশ্ন করেছিল যে কেন, ওয়াই, হু, এই ধরনের হোয়াট, এই ধরনের কিছু কোয়েশ্চেন করেছিল এবং সবকিছুর মধ্যে সন্দেহ করেছিল এবং নিজেকে আবিষ্কার করার চেষ্টা করেছিল। এবং তার একটা উক্তি আছে, নো দাই সেলফ, মানে নিজেকে চেনো, তাহলে তুমি জগৎটাকে চিনতে পারবে, সবকিছুকে জানতে পারবে, ইভেন তুমি যে ঈশ্বর বা আল্লাহ বা গড কে খুঁজছো তাকেও পেয়ে যাবে। ওকে, যদি নিজেকে তুমি ডিসকভার বা আবিষ্কার করতে পারো, এক্সপ্লোর করতে পারো। তো এই কবিতাটা ওই ধরনের একটা স্পিরিচুয়াল টানে লেখা এবং ওল্ড এজে যে মানুষের একটা বার্ধক্য এবং এটা থেকে এসকেপ করার যে একটা বাসনা বা কামনা, সেটাই মূলত এই কবিতাতে দেওয়া হয়েছে। বাইজেন্টিয়াম হচ্ছে উপকর্তে ব্যবহার হয়েছে। বাইজেন্টিয়ামের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা বাইজেন্টাইন এম্পায়ারের সময়কার একটা অঞ্চল, যেটা বর্তমান টার্কির যে ইস্তাম্বুল, হ্যাঁ ইস্তাম্বুল তো সবাই চিনো না, টার্কির রাজধানী, ক্যাপিটাল সিটি, চেনো? জি স্যার, চিনি স্যার, অনেক সুন্দর জায়গাটা। সবাই কি আছো আমার সাথে? জি স্যার, আছি। শুনছো তো আমার কথা না? ইয়েস স্যার। জি স্যার। সো টার্কির ইস্তাম্বুল রাজধানী, এটার অনেক ইতিহাস আছে। অটোমান এম্পায়ার মানে তুর্কি শাসকরা, তুর্কি শাসকদেরকে অটোম্যান বলা হয়। অটোম্যান হচ্ছে তোমার মানে খলিফাদের পরবর্তী যে ইসলামিক শাসনের ব্যবস্থা, সেটাই পরবর্তীতে অটোম্যান হয় আর কি। যদি ইংলিশে এটা নামটা কিছুটা বিকৃত করা করে অটোম্যান করা হয়েছে। অ্যারাবিক নামটা আর একটা ভিন্ন ছিল। যাই হোক, এই অটোম্যানদের আগে এই অঞ্চলটা গ্রিক তথা রোমান সাম্রাজ্যের অধীনে ছিল। তখন এই অঞ্চলটার ছিল বাইজেন্টাইন এম্পায়ার নাম ছিল। অর্থাৎ ইউরোপের সাম্রাজ্যটা ওয়েস্টার্ন রোমান এম্পায়ার এবং এই ইস্টার্ন, হ্যাঁ অর্থাৎ রাশিয়া, তুর্কি, তারপরে এই ছাড়া অন্যান্য আরো অঞ্চল একেবারে ইন্ডিয়ার আগ পর্যন্ত রোমান সাম্রাজ্য বিশাল ছিল তখন। ওকে, সারা পৃথিবীতে এত দেশ ছিল না, সাম্রাজ্যে বিভক্ত ছিল। তো এই রোমান সাম্রাজ্য অনেক দীর্ঘ সময়ের একটা সাম্রাজ্য ছিল। তো এদের এই পূর্ব অঞ্চলের অংশটার নাম ছিল বাইজেন্টাইন এম্পায়ার এবং এটা রাজধানী ছিল এই বর্তমান যে তুর্কির রাজধানী ইস্তাম্বুল, যেটা সেই সময় তাদের রাজধানী সম্রাট কনস্ট্যান্টাইনের নামে কনস্ট্যান্টিনোপল রাখা হয়েছিল। ওকে, আর এই অঞ্চলে কি স্পিরিচুয়ালি পার্টিলাইজড অঞ্চল হিসেবে অনেকেই বিবেচনা করতে তখন। তার মানে হচ্ছে তুর্কি অঞ্চলের ইসলাম অধ্যুষিত অঞ্চল, কালচার ইসলামিক কালচার, এবং এখানে সুফিজমের একটা চর্চা হতো আর কি। সুফিজম মানে হচ্ছে তোমার ওই যে যারা
দরবেশ, সেন্ট এবং আল্লাহর ধ্যানে চলে যায়। আল্লাহকে পাওয়ার জন্য তারা সোসাইটি এবং মানুষ থেকে আলাদা হয়ে যায়, একা হয়ে যায় এবং সাধনা করে। ওকে, সো ওই ধরনের সুফিজম চর্চা হতো এই তুর্কি বা কনস্টান্টিনোপল বা যেটা বাইজেন্টাইন এম্পায়ার, এখানে বাইজেন্টিয়াম বলা হয়েছে। সো তারপরে স্পিরিচুয়াল একটা বিষয় চর্চা করা হতো, অর্থাৎ এই পৃথিবীটা আসলে সাময়িক সময়, যেটা আমাদের ইসলামিক ফিলোসফিতে, আমরা তো সবাই এখানে মুসলিম, সবাই জানি যে ইসলামিক ফিলোসফির যেটা, যে পৃথিবীটা সাময়িক সময়, মৃত্যুর পরে একটা এভারলাস্টিং লাইফ আছে। তো সেই স্পিরিচুয়াল, সেটাকে বলে স্পিরিচুয়াল সেলিব্রেশন, অর্থাৎ এই পৃথিবীতে যদি আমরা ভালো কাজ করে সাধনা করে যেতে পারি কষ্ট করে, তাহলে হয়তো আমরা মুক্তি পাবো। এই মুক্তিটাকে বলে সেলিব্রেশন। ওকে, রিডেম্পশন বা সেলিব্রেশন। সো সেটা হচ্ছে স্পিরিচুয়াল সেলিব্রেশন, অর্থাৎ এই জগৎটা হচ্ছে স্পিরিচুয়াল একটা জগৎ যেটা মানুষ জানে না, এটা হচ্ছে জান্নাত জাহান্নাম। ওকে, এই ধরনের একটা আফটার লাইফ আর কি, হ্যাঁ, মৃত্যু পরবর্তী জীবন। তো সেটাকে কল্পনা করে, তারপরে সেই লাইফে কোনো বার্ধক্য থাকবে না, কোনো কষ্ট থাকবে না, ওই ধরনের যে মানে হেভেনলি লাইফের যে বর্ণনা আসছে হলি কোরআন বা বিভিন্ন যারা স্কলার, ইসলামিক স্কলার বা অন্যান্য যারা আছে বলে থাকেন আর কি। তো সেখানে কোনো কষ্ট থাকবে না, সেখানে মানুষ তার ইচ্ছা অনুযায়ী সবই পাবে। তো ওই ধরনের একটা সেলিব্রেশন, স্পিরিচুয়াল সেলিব্রেশনের দিকে ইঙ্গিত করেছে এই কবিতা। হ্যাঁ, তার মানে বাইজেন্টিয়ামকে আক্ষরিক করতে আমরা এখানে বুঝবো হচ্ছে সেই কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল, যেখানে একটা সময় স্পিরিচুয়াল যে চর্চা করা হতো, প্রার্থনা করা হতো, সাধনা করা হতো ধর্মীয়, সেটার একটা কেন্দ্র বা সেন্টার ছিল। তো অর্থাৎ এখানে যদি মানুষ ধর্মীয় চর্চা করে তাহলে হয়তো সে মুক্তি পাবে, আল্লাহকে পাবে বা গডকে বা ঈশ্বরকে পাবে। হ্যাঁ, আর যেহেতু বাইজেন্টিয়াম এটা একটা ইসলামিক ফিলোসফির সাথে সম্পৃক্ত, তো এখানে স্পিরিচুয়াল সেলিব্রেশনটা ইসলামিক ফিলোসফির দিকে ইঙ্গিত করা হয়েছে। হ্যাঁ, অর্থাৎ খ্রিস্টানদের লাইফটা হচ্ছে যৌবনকালের জন্য এক্সিবারেন্ট, তারা ভীষণ এনজয় করে লাইফকে। সো যৌবনকালের দিক থেকে বিবেচনা করলে খ্রিস্টান সম্প্রদায়ের বা তাদের কমিউনিটির লাইফটা হচ্ছে বেস্ট আর কি, তারা লাইফকে একেবারে ফুলেস্ট ওয়েতে এনজয় করে। আর সবচেয়ে স্যাডেস্ট ওয়েতে কাটায় হচ্ছে তোমার মুসলিমরা, যারা কিনা লাইফ আফটার ডেথটাকে বেশি প্রায়োরিটি দেয় এবং ওয়ার্ল্ডলি লাইফকে একেবারেই নগণ্য মনে করে। ঠিক আছে, সো তাদের মধ্যে ওই ধারণা আছে, কিন্তু তারা আফটার লাইফ, যে মানে লাইফ আফটার ডেথটাকে খুব একটা বেশি অতটা ইগনোর করেন, অতটা গুরুত্ব দেয় না। সো ওই ধরনের ফিলোসফি হচ্ছে খ্রিস্টান ফিলোসফি, যদিও ওখানে একটা সময় ধর্মীয় চর্চা হতো, কিন্তু এখন মডার্নিজম, এই যে এখানে মডার্নিজমের কথা বলা হচ্ছে, মডার্নিজম বা মডার্ন টাইমে কিন্তু সেটা নেই। ওকে, স্পিরিচুয়ালি পুরোপুরি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড পুরোপুরি ব্যারেন, যদিও ইস্টার্ন ওয়ার্ল্ডে কিছুটা চর্চা হচ্ছে, মুসলিম কান্ট্রিতে কিছুটা চর্চা হচ্ছে, এবং ইভেন বর্তমান মডার্ন টার্কিতেও কিন্তু আগের মতো সেই স্পিরিচুয়াল চর্চা নেই, খুব একটা পাওয়া যায় না। ওকে, সো মডার্ন লাইফে পুরোপুরি অনেকটা ব্যারেননেস এর মতো, মানে শূন্যতা, স্পিরিচুয়ালি যদি কনসিডার করি সেটা ব্যারেন, মানে খুব একটা স্পিরিচুয়াল চর্চা হয় না। সো বার্ধক্য গেলে মানুষের এই ধরনের চিন্তা চেতনা চলে আসে, কারণ সে মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায় বা একটা অক্ষমতার দিকে পৌঁছে যায়, তার যৌবনে যে বিষয়গুলো সেগুলো থাকে না। ওকে, রূপক অর্থে এটাকে বলা হয়েছে যে মুক্তির একটা দেশ বা জায়গা, যেখানে গেলে স্পিরিচুয়াল প্র্যাকটিস করা যাবে এবং সেখান থেকে এই পার্থিব জগতের যে কষ্ট, বার্ধক্যজনিত সমস্যা, ওকে, অন্যান্য যে সাফারিং, এগুলো থেকে মুক্তি পাওয়া যাবে এবং চিরন্তন একটা সুখময়, শান্তিময় এবং নিজের ইচ্ছা মতো একটা ফোর্সফুল, এনজয়ফুল, ডিলাইটফুল লাইফ পাওয়া যাবে। ওকে, সো এই হচ্ছে সেইলিং টু বাইজেন্টিয়ামের টাইটেলের আমি ব্যাখ্যা দিলাম আর কি, তোমরা আশা করি বুঝতে পেরেছো এখন, হ্যাঁ, যারা শুরু থেকে আছে আর কি। জি So স্যার। it uses a journey to Byzantium, Constantinople, as a metaphor for a spiritual journey. Byzantium is a loaded word for William Butler. It's a word rich with meaning.
Byzantium refers to, so এটা দুটো মিনিং আছে, একটা হচ্ছে সারফেস মিনিং আর একটা আন্ডার সারফেস মিনিং, একটা লিটারাল মিনিং আর একটা ফিগারেটিভ মিনিং, ওকে, বা মেটাফরিক্যাল মিনিং, রূপক অর্থ। সো এখানে রূপক অর্থটাকে মিন করা হয়েছে, আক্ষরিক যে ইস্তাম্বুল বা শহর সেটাকে মিন করা হয়নি, ওকে। সো যেমন মক্কা যদি বলি, এটাকে রূপক অর্থে যদি মক্কা দ্বারা কি বোঝায়, স্পিরিচুয়াল সালভেশন, তাই না, যেটা আল্লাহর ঘর, ওখানে গেলে মুক্তি মিলবে, তো এই ধরনের কিছু। আর আক্ষরিক অর্থে এরকমের মক্কা একটা শহর, এখানে একটা বিল্ডিং বা একটা ঘর তৈরি করা হচ্ছে কালো, ঠিক আছে, আক্ষরিক অর্থে এটা জাস্ট একটা কনক্রিট। আর রূপক অর্থে এটা অনেক বেশি মিনিং ক্যারি করে, তাই না। সো ওইভাবে আর কি বাইজেন্টাইন এখানে বোঝানো হয়েছে যে আক্ষরিক অর্থে এটা একটা জাস্ট ইস্তাম্বুল শহর, কিন্তু রূপক অর্থে এখানে যে স্পিরিচুয়াল প্র্যাকটিস এবং যে এভারলাস্টিং সালভেশন এন্ড এটারনাল ডিলাইট সেটাকে বোঝানো হয়েছে। So Byzantine refers to an earlier year's poem by the title and to the ancient name for Istanbul. Already আমি এটা আলোচনা করেছি, সো এগুলো পড়ার দরকার নেই। Byzantium was colonized by the Greeks from Megara in 657 BC. 657 সালে মেগারা এটা অঞ্চলটা শাসন করত। পরবর্তীতে এদের সাথে যুদ্ধ করে গ্রিক তথা রোমান এম্পায়ার এটা দখল করে নেয় এবং কলোনি স্থাপন করে। এরপর এটা গ্রিক স্পিকিং অঞ্চল হয়ে যায়, মানে এই অঞ্চলের মানুষরা গ্রিক কথা বলে, যেহেতু গ্রিকরা এবং রোমানরা এখানে অধ্যুষিত হয়ে যায়। পরবর্তীতে অটোমানরা এটা দখল করে নেয় 1453 সালে, ওকে। এরপর থেকে তুর্কিদের অধীনে এবং এটা পরবর্তীতে স্বাধীন তুর্কি হয় সাম্রাজ্যবাদিতার সময়কালের পর। আমরা এবার কবিতাটা রিসাইটেশনে চলে যাই। So a কবিতার summary হচ্ছে, the speaker referring to the country that he has left says that it is no country for old men. It is full of youth and life with the young lying in one another's arms, birds singing in the trees and fish swimming in the waters. They are all sung along, the world rings with the sensual music that makes the young neglect the old, whom the speaker describes as monuments of unaging intellect. So এখানে বাইজেন্টাইন হচ্ছে এমন একটা জায়গার বর্ণনা যেটা একটা হেভেনকে রূপক অর্থে বোঝানো হয়েছে, স্বর্গের একটা বর্ণনা। হ্যাঁ, এখানে বৃদ্ধের বা বার্ধক্যের কোনো জায়গা নেই, কেবল যুবকদের বা যৌবনের এখানে জায়গা। এখানে দুঃখের কোনো জায়গা নেই, এখানে শুধু আনন্দ, ওকে। এখানে ইয়াংরা ওল্ডদেরকে নেগলেক্ট করে, আনন্দ দুঃখকে ইগনোর করে, ওকে। সো এটা হচ্ছে তোমার আনএজিং ইন্টেলেক্ট, মানে যেখানে বয়স কখনোই বাড়বে না, এক অবস্থায় থাকবে, এই ধরনের একটা ইন্টেলেক্ট বা সিচুয়েশনের মনুমেন্টস বা স্মৃতিস্তম্ভ বা জায়গা। এবং এটা ফুল অফ ইউথ এন্ড লাইফ, জীবন আর যৌবনে ভরপুর, ওকে, এমন একটা জায়গা। তার মানে ঠিক জান্নাতকে আমরা যেভাবে দেখি, বাইজেন্টিয়ামকে WBS ওখানে রূপক অর্থে ওইভাবে বুঝাচ্ছে। হ্যাঁ, চলে যাই, তারপর আমরা an old man, the speaker says, is a paltry thing, merely a tattered coat upon a stick. মানে এটা একটা অকেজ জড় পদার্থের মতো, মানুষ ছাড়া কোটের মতো, ঠিক একটা কোটকে আমরা যেভাবে ঝুলিয়ে রাখি অপরাধ। Unless his soul can clap his hands and sing, এটার কেবল আত্মাটাই কেবল কাজ করছে, গান গাইছে বা, কিন্তু এটা শরীরটা কি একেবারে নিথর হয়ে আছে, অর্থাৎ বার্ধক্যের যে বিষয়টা সেটাই রূপক অর্থে এখানে মেটাফরিক্যালি বলছে। তার মানে বার্ধক্যের আসলে মানুষের শরীরটা কি একদমই একটা বার্ডেন হয়ে যায়, শুধু তার আত্মাটাই ইয়াং থাকে কিন্তু শরীরটা